আসসালামু আলাইকুম। আ আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম অধ্যায় তথা খাজনা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সাধারণ অর্থে খাজনা বা রেন্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যেকোনো সম্পদ আ ভাড়া দিয়ে অথবা ভাড়া নিলে সম্পদের মালিককে নির্দিষ্ট সময় পর যে অর্থটা দেওয়া হয় সেটাকে বলা হয় খাজনা। যেমন ধরো যে একজনের একটা দোকান ঘর আছে। এখন একজন মানুষ দোকান দিতে চায়, সে তার ঘরটা ভাড়া নিল, সেখানে দোকান দিল। তাহলে কি হবে? প্রতি মাসে তাকে মাসিক একটা টাকা দিবে, সেটাকে বলা হবে হচ্ছে রেন্ট, খাজনা। মানে যে টাকাটা মালিককে দিবে ওই ঘরের মালিক সেটাকে বলা হয় রেন্ট বা খাজনা। এটা হচ্ছে খাজনা সম্পর্কে সাধারণ বুঝ। আমরা এইটা বুঝে থাকি খাজনা শব্দটা থেকে। কিন্তু যেহেতু আমরা এখন অর্থনীতি পড়ছি, অর্থনীতি এটাকে একটু ভিন্নভাবে সংজ্ঞায়ন করেছে। একই আইডিয়া মাত্র ২ টা নতুন ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। সেটা হচ্ছে একটা হচ্ছে সীমাবদ্ধ বা অস্থিতিস্থাপক যোগান থাকবে এই জিনিসটার, আর এই জিনিসটা হবে প্রাকৃতিক সম্পদ। তাহলে অর্থনীতি আসলে কি বলেছে? সীমাবদ্ধ বা অস্থিতিস্থাপক যোগান বিশিষ্ট প্রাকৃতিক সম্পদ ব্যবহারের জন্য এর মালিককে যে অর্থ প্রদান করা হয় তাকে বলা হয় খাজনা। তাহলে আমরা একটু ব্যাখ্যা করি যে অস্থিতিস্থাপক কি। এখানে যে গ্রাফটা দিয়েছি দেখো, দাম যখন P1 থেকে বেড়ে P2 তে যাচ্ছে, স্বাভাবিকভাবে এটা যদি অস্থিতিস্থাপক সাপ্লাই না হতো, এটা সাপ্লাই কার্ভ মানে চাহিদা রেখার যোগান রেখাটা যদি ঠিক এইরকম না হতো, অর্থাৎ এই লম্ব অক্ষের সমান্তরাল না হতো, একটুও যদি এর অন্যরকম হতো, অর্থাৎ এই যে এইরকম হইতো এটার স্লোপটা, তাহলে পি বাড়ার সঙ্গে সঙ্গে এটা বাড়তো। কিন্তু অস্থিতিস্থাপক যে জিনিসগুলো, অর্থাৎ যে দ্রব্যগুলো সম্পূর্ণ অস্থিতিস্থাপক, সেগুলোর দাম যতই বাড়ুক সেগুলো কোনোভাবে পরিমাণ বাড়ানো যায় না। যেমন হচ্ছে ভূমি, ঠিক আছে? ভূমির ক্ষেত্রে কি হয়? ভূমির দাম যতই বৃদ্ধি পাক, সামাজিক দৃষ্টিকোণ থেকে ভূমির যোগান কোনোভাবে বাড়ানো যায় না। এখন কেউ যদি বলে যে হ্যাঁ, আমার আগে ৫ বিঘা জমি ছিল, আমি আরো ১ বিঘা জমি কিনলাম, তাহলে আমার তো ৬ বিঘা হলো। তাহলে আমার জমির যোগান বৃদ্ধি পেল। এটা ব্যক্তির দৃষ্টিতে তার বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেই সামাজিক দৃষ্টিকোণ থেকে কেউ জমি বা হচ্ছে ভূমি সৃষ্টি করে না। একদম সৃষ্টির আদিকাল থেকে জমির পরিমাণ যত এখনো তাই। সেই জন্য এটাকে বলা হয় হচ্ছে ভূমির যোগানটা হচ্ছে ফিক্সড। তাহলে এটার দাম যতই বৃদ্ধি পাক আমরা ভূমির যোগান বৃদ্ধি করতে পারবো না। এই ধরনের যে সম্পদগুলো আছে সেগুলোকে বলা হয় হচ্ছে অস্থিতিস্থাপক। তাহলে প্রাকৃতিক সম্পদ নিশ্চয়ই ভূমি। তাহলে এই অর্থনীতিতে যে কথাটা বলা হয়েছে এটার মধ্যে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ এবং আধুনিক অর্থনীতিবিদদের মধ্যে কিছুটা মতপার্থক্য রয়েছে। ক্লাসিক্যাল হচ্ছে একদম অর্থনীতি শুরুর দিকে যে সমস্ত অর্থনীতিবিদ ছিলেন তারা যে ধারণাগুলো পোষণ করতেন, সামগ্রিকভাবে তাদেরকে বলা হয় ক্লাসিক্যাল অর্থনীতিবিদ। আর পরবর্তীতে এসেছেন নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদ, তারপরে এখন মডার্ন অর্থনীতিবিদ। এখন যারা অর্থনীতি নিয়ে কাজ করেন তাদেরকে মডার্ন অর্থনীতিবিদ বলা হয়। আচ্ছা, তাহলে এই তত্ত্বটা দিয়েছিলেন যিনি, তার নাম হচ্ছে ডেভিড রিকার্ডো। তিনি বলেছেন যে ভূমির আদি এবং অক্ষয় শক্তি ব্যবহারের জন্য উৎপাদনের যে অংশের মালিককে দেওয়া হয় তাকে বলা হয় খাজনা। তিনি আসলে প্রথম খাজনা তত্ত্বটা দেখিয়েছেন এই যে শুধুমাত্র ভূমির জন্য, সেই জন্য তিনি এই শব্দটা এখানে স্পেশালি ব্যবহার করেছেন। এরপরে হচ্ছে আসছে ওনার সাথে একটু আধুনিক অর্থনীতিবিদরা একটু মত পার্থক্য করেছে। তারা বলছে যে কোনো প্রাকৃতিক সম্পদ থেকে উৎপাদন খরচ বাদে যে অতিরিক্ত অর্থ পাওয়া যায় সেটাই হচ্ছে খাজনা। তাহলে খাজনা বের করার একটা পদ্ধতি এখানে পাওয়া যাচ্ছে আর কি। মানে মোট কত টাকা আয় হয়েছে সেখান থেকে উৎপাদন খরচ বাদ দিলে প্রাকৃতিক সম্পদ থেকে, সেটাকে বলা হবে হচ্ছে খাজনা। ওকে, তাহলে এখন প্রশ্ন আসে যে খাজনাটা কেন দিতে হবে? কেন দিতে হবে সেটা আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। প্রথম হচ্ছে খাজনা দেওয়া হয় কারণ ওই যে আমরা বলেছি কিছু কিছু প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর যোগান হচ্ছে অস্থিতিস্থাপক। এখানে এটা তো সাপ্লাই কার্ভ আগের মতোই, আর এইগুলো হচ্ছে ডিমান্ড কার্ভ। এটাকে যদি আমরা D1 বলি, এটা হচ্ছে তাহলে D2, আচ্ছা, আর এটা হচ্ছে D3। দেখো, যখন ডিমান্ড প্রথমে D1 এ ছিল তখন কি হচ্ছে, আহ এটা তো যোগান তো ফিক্সড। এখন ধরো কেন বাড়তে পারে? যোগান বাড়তে পারে, জনসংখ্যা বেড়েছে, এই জন্য ভূমির
এই ডিমান্ডটা বাড়তে পারে, কিন্তু যোগান তো ফিক্সড। তাহলে ভূমির ডিমান্ড বাড়বে কারণ জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাহলে যখন এইটা ফিক্সড রেখে অর্থাৎ সাপ্লাই বাড়ানো যাচ্ছে না কিন্তু ডিমান্ড বাড়বে, তখন শুধু প্রাইসটা বৃদ্ধি পাবে। এই জন্য জমির দিন যাচ্ছে, মানুষ যেহেতু বাড়ছে, জমির চাহিদা বাড়ছে আর এই দাম বেড়ে যাচ্ছে। তাহলে যখন D2 তখন P1 থেকে P2 তে যাচ্ছে। যদি চাহিদা আরো বৃদ্ধি পায় তখন P2 থেকে P3। এইভাবে যদি যুগের পরে যুগ, যেহেতু দিনের পরে দিন, বছরের পরে বছর ডিমান্ড বেড়ে যাচ্ছে ভূমির, এই জন্য এর দামও বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই যে আমরা দেখেছি যে আহ, এটার যে কোনো একটা জিনিসের উৎপাদন খরচ বা এটার সর্বনিম্ন যত টাকা হলে কেউ এই উপাদানটা নিয়োগ করবে, সেখান থেকে তার অতিরিক্ত যে আয় পাওয়া যায়। তাহলে ধরা যাক যে একটা জমি কেউ একজন আরেকজনকে দিবে সর্বনিম্ন 10,000, সেখান থেকে যদি অনেক টাকা ইনকাম করা যায় ওই জমিটা ব্যবহার করে, তাহলে আহ, কি হবে? লাভ বৃদ্ধি পাবে, অর্থাৎ খাজনাটা বৃদ্ধি পাবে। অর্থাৎ এইভাবেই হচ্ছে খাজনার উৎপত্তি হচ্ছে উর্বরতার পার্থক্যের কারণে। আমরা জানি যে সকল জমির উর্বরতা এক সমান নয়। কিছু জমি ভালো উর্বর, সেখানে ফসল ভালো হয়, কিছু জমিতে আবার ফসল হইতে চায় না। যেমন পাহাড়ি জমিতে ফসল চাষ করা কঠিন বা হয় না। আবার সমতল দোআঁশ মাটির যে জমিগুলো আছে সেগুলোতে খুব ভালো ফসল হয়। উর্বরতার পার্থক্য রয়েছে। অবস্থানগত পার্থক্যের কারণেও ভূমির আহ, ভূমি থেকে আসলে কতটা লাভ বা সেখান থেকে মুনাফা করা যাবে সেটা ডিপেন্ড করে। যেমন ধরো যে ফেঞ্চুগঞ্জের একটা জমি আর সিলেট জেলগেটের একটা জমির মধ্যে পার্থক্য রয়েছে, অথবা সিলেটের একটা জমি ঢাকার ভিতরে যে কোনো একটা জমির মধ্যে পার্থক্য রয়েছে। তাহলে অবস্থানগত পার্থক্যের কারণে ভূমির এই যে খরচ সেম থাকলেও তখন সেখান থেকে বেশি যেহেতু মুনাফা অর্জন করা যায়, সেই ক্ষেত্রে ওই খাজনা জিনিসটা চলে আসে। অর্থাৎ বেশি রেন্ট চলে আসে, কারণ হচ্ছে ওইখান ভূমিটা ব্যবহার করে মানুষ বেশি ইনকাম করতে পারবে, সেই জন্য মানুষ বেশি খাজনা দিতে আগ্রহী হয়। অর্থাৎ ওই জমিটা নিয়ে যে কোনো কাজ করে মালিককে টাকা দিতে আগ্রহী হয়। এই জন্যই আসলে উম, খাজনাটা চলে আসতেছে। এরপরে আসো আরেকটা জিনিস আছে, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কার্যকারিতা। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন কি? ওই যে ভূমি হচ্ছে ল্যান্ড যদি আমরা ফিক্সড রাখি, ভূমিটাকে যদি আমরা ফিক্সড রাখি, তাহলে এখানে আমরা ল্যান্ডকে ফিক্সড রেখে লেবার যদি বাড়ানো হয়, তাহলে প্রথম দিকে লেবার বাড়ালে উৎপাদন কিছুটা বাড়ানো যাবে, কিন্তু একই জমিতে শুধু লেবার যদি বাড়াতেই থাকি, সেক্ষেত্রে দেখা যাবে যে যে হারে আমি লেবার বাড়াচ্ছি সেই হারে আর উৎপাদন বাড়ানো যাবে না। অর্থাৎ ধরো যে 1 বিঘা জমিতে একজন মানুষ কাজ করতো, সেখানে আমি 2 জন দিব, 3 জন দিব, 4 জন দিব, 5 জন দিব, তাহলে শেষের মানুষগুলোর তেমন কোনো কার্যকারিতা থাকবে না। অর্থাৎ সবাই খুব রিল্যাক্স থাকবে, তাদের যে অনুযায়ী কাজ করার কথা, তাদেরকে 5 জনকে যদি 5 বিঘা দেওয়া হতো বা 5 জনকে যদি 3 বিঘা দেওয়া হতো, সেই অনুযায়ী তারা আর উৎপাদন করতে পারবে না। যখন এটা হবে তখন এই যে লোক বৃদ্ধির সাথে সাথে তারা বেশি জমি ডিমান্ড করবে। তাহলে ওই তখন কি হবে? জমির বেশি মানুষ যখন জমি ডিমান্ড করবে, তখন যারা জমির মালিক আছে তারা এটা বেশি টাকায় ভাড়া দিতে পারবে, অর্থাৎ বেশি খাজনা পাবে। এইভাবেই খাজনা জিনিসটার উদ্ভব হয়ে গেছে। এরপরে আসো খাজনার তাহলে কি কি বৈশিষ্ট্য আমরা পাই। এতক্ষণের আলোচনা থেকে আমরা পেয়েছি অস্থিতিস্থাপক যোগান থেকে খাজনার উৎপত্তি বুঝেছি। স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী খাজনা হতে পারে। এই একটা গুরুত্বপূর্ণ জিনিস এসেছে, সেটা হচ্ছে খাজনা বাজার দাম দ্বারা নির্ধারিত হয় কিন্তু বাজার দামকে নির্ধারণ করে না। এটা কি? ওই যে একটা জিনিসের ভূমির যখন দামটা বৃদ্ধি পাচ্ছে তখন ভূমি থেকে খাজনা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ যে জমির দাম যত বেশি বা হচ্ছে ভালো লোকেশনে কোনো একটা জমি, সেখান থেকে ওই জমির মালিক বেশি খাজনা পাচ্ছে, তাহলে দাম ওই জমির যত বৃদ্ধি পাবে সেটা মানুষ তাকে বেশি খাজনা দিয়ে তার থেকে ভাড়া নিবে বা হচ্ছে ওটা ব্যবহার করার অনুমতি নিবে, মালিককে বেশি টাকা দিবে। তাহলে কি হচ্ছে? বাজার দাম দ্বারা খাজনাটা নির্ধারিত হচ্ছে, কিন্তু বাজার দামকে নির্ধারণ করছে না। অর্থাৎ উম, ওই খাজনাটা বাজার দাম দ্বারা প্রভাবিত হচ্ছে, কিন্তু বেশি খাজনা দিচ্ছি বলে দাম বেশি, বিষয়টা এরকম নয়। দাম বেশি বলে বেশি খাজনা দেওয়া লাগছে। ওই যে জিনিসটার বা ওই জায়গাটা থেকে মানুষ বেশি আহ উপকার পাচ্ছে বা হচ্ছে আহ ধরো যে সিলেটের ওই দোকান, সেই দোকানে বেশি বেচা বিক্রি হচ্ছে, সেই কারণে মানুষ ওই জায়গা থেকে বেশি টাকা দিয়ে ওই দোকানটা ভাড়া নিচ্ছে। তাহলে ওই যখন কোনো জায়গার দাম বৃদ্ধি পাচ্ছে, সেটা ডিমান্ড বাড়ার কারণে, তখন সেটা খাজনাকে প্রভাবিত করছে। এখন আসলে অবস্থানগত কারণে খাজনার পার্থক্য ঘটে, ঠিক বুঝেছি। খাজনা ব্যয়ের অংশ নয়,
অর্থাৎ খাজনাটা হচ্ছে কি ব্যয়ের তো অংশ নয়, ব্যয় বাদ দিয়ে যা থাকে সেটা হচ্ছে খাজনা। তাহলে খাজনাটা ব্যয়ের অংশ হচ্ছে না। এখন আসো নিট খাজনা এবং মোট খাজনা। নিট খাজনা হচ্ছে শুধুমাত্র ভূমি ব্যবহার করার জন্য, শুধু ভূমি ব্যবহার করার জন্য ভূমির মালিককে যে অর্থ প্রদান করা হয় সেটাকে নিট খাজনা বলে। মোট খাজনাটা তাহলে কি? ধরো যে কেউ একটা বাড়ি ব্যবহার করে, বাড়ি ব্যবহার করার জন্য বাড়ির মালিককে যে অর্থ দেয় সেটাকে বলা হয় হচ্ছে মোট খাজনা। তাহলে পার্থক্যটা কোথায়? শুনতে সেম লাগছে, কিন্তু দেখো, একজন বাড়ির মালিক, সে তার এই ধরো যে এটা তার বাড়ি, তাহলে এটা ছিল তো প্রথমে এই বাড়িটা সে করেছে একটা জমির উপরে, সে জমিটা ভাড়া দিতে পারতো, সে দেয়নি। এখানে সে বাসা করেছে, বাসা করতে তার কি লেগেছে? বাসা করতে তার হচ্ছে টাকা লেগেছে। তাহলে সেই টাকাটা সে ব্যবসায় ইনভেস্ট করতো, সেটা সে করে নাই, সে বাসায় ইনভেস্ট করেছে, মানে বাসাটা তৈরি করেছে। তারপরে আছে তার হচ্ছে সেই বাসাটা সে তত্ত্বাবধান করে, এটার উপরে তার ইনকামের উপরে সরকারকে ট্যাক্স দিতে হয়। তাহলে একজন এই যে বাসার যে মালিক, উনি বাসাটা ভাড়া দেওয়ার সময় অথবা ফ্ল্যাটটা ভাড়া দেওয়ার সময় তিনি চিন্তা করেন যে এই জমিটা যদি আমি শুধু ভাড়া দিতাম সেটার জন্য কত টাকা পেতাম। তারপরে আমি হচ্ছে এই যে টাকাটা এখানে টাকা দিয়ে বিল্ডিংটা করেছি, এই টাকাটা যদি আমি অন্য ব্যবসায় ইনভেস্ট করতাম সেখান থেকে কত টাকা পেতাম। তারপরে আমি যে এই যে বাসা তত্ত্বাবধান করছি, গার্ড রেখেছি সিকিউরিটির জন্য, তাদেরকে আমি কত টাকা দিচ্ছি, এই তারপরে সরকারকে ট্যাক্স দিচ্ছে, এই সবগুলো সে হিসাব করে দেখে। এই সব দিয়ে সে ভাড়াটিয়াকে ভাড়া দিবে, তার থেকে কিছু অতিরিক্ত টাকা নিয়ে লাভ করতে হবে। তাহলে তখন সে ভাড়াটিয়াকে বলে না যে এই সবগুলো টাকা এখানে, ধরো যে 30,000 টাকার বাসা ভাড়া, 20,000 টাকা ভূমি, এইভাবে বলে না, মোটের উপরে সে বলে দেয়। অর্থাৎ এই যে বাড়ি বা ভূমি ব্যবহার করার জন্য ব্যবহারকারী মালিককে মোটে যে অর্থটা দেয় সেটাকে বলা হবে মোট খাজনা। আর এই মোট খাজনার মধ্যে এইসব থাকে, অর্থাৎ ভূমির, তারপরে মূলধন সে ব্যবহার করেছে সেটা, তত্ত্বাবধান, তারপর ট্যাক্স, এই সব কিছু মিলে মালিককে যে খাজনাটা দেওয়া হয় সেটাকে বলা হয় হচ্ছে মোট খাজনা। এখন আসো, আমরা এতক্ষণ যেটা বলেছি, ডেভিড রিকার্ডোর নাম আমরা আগেই বলেছি। উনি একটা বই লিখেছিলেন 1817 সালে, দ্য প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন। এই বইটাতেই তিনি প্রথম খাজনার তত্ত্বটা ব্যক্ত করেন। এই জন্য এই তত্ত্বটাকে অবশ্য রিকার্ডিয়ান রেন্ট থিওরি বলা হয়, অর্থাৎ ডেভিড রিকার্ডোর খাজনা তত্ত্ব নামে এই তত্ত্বটা পরিচিত। তিনি ওই যে যে সংজ্ঞাটা দিয়েছিলেন, ভূমির আদি ও অক্ষয় শক্তি ব্যবহারের জন্য উৎপাদনের যে অংশের মালিককে প্রদান করা হয় তাকে বলা হয় খাজনা। তিনি কিছু অ্যাজাম্পশন নিয়েছিলেন, মানে এই কথাগুলো যদি ধারণাগুলো ধরে নিয়ে তিনি এটা প্রমাণ করেছিলেন। যেমন সমগ্র সমাজের দৃষ্টিতে ভূমির যোগান সীমাবদ্ধ। তাহলে আমরা দেখেছি এই যে ওই গ্রাফটা, এই যে দাম হচ্ছে যতই বাড়ুক ভূমির যোগান পরিবর্তন হচ্ছে না। এটা কিসের দৃষ্টিতে? সমাজের দৃষ্টিতে। মানে একজন আরেকজন থেকে কিনছে, বাট সেটা ব্যক্তিগতভাবে কারো জমির পরিমাণ বাড়তে পারে, কমতে পারে, কিন্তু কেউ জমি সৃষ্টি করছে না। এই জন্য সামাজিকভাবে জমির যোগান সীমাবদ্ধই থেকে যাচ্ছে, যা আছে তাই। ভূমি প্রকৃতির দান বলে এর যোগান দাম নাই, ভূমির কোনো যোগান দাম নেই, কারণ আমরা তো এটা তৈরি করছি না। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর। আমরা দেখেছি জমির উর্বরতার পার্থক্যের কারণে খাজনার উদ্ভব হয়। আর হচ্ছে ভূমির মৌলিক ও অবিনশ্বর ক্ষমতা আছে, বা আদি বা অক্ষয় ক্ষমতা আছে। মানে ভূমির এই যে উৎপাদন যে ক্ষমতাটা, তারপরে একটা বিল্ডিং কে সে ভূমির উপরে ধরে রেখেছে, এই যে ক্ষমতাটা, এগুলো ভূমির যে ক্ষমতা সেগুলো সৃষ্টির শুরু থেকে আছে। এবং এটা অবিনশ্বর, এটা নষ্ট হচ্ছে না দিনের পর দিন। আমরা ব্যবহার করছি নতুন করে, এক ফসল কেটে আরেক ফসল, এক বিল্ডিং ভেঙে আরেক বিল্ডিং। তাহলে এই যে স্থিতিস্থাপকতার যে ক্ষমতা, সেটা ভূমির উপরে আমরা হাঁটছি, ব্যবহার করছি নানাভাবে। ভূমির এই ক্ষমতাগুলো আদি এবং হচ্ছে অক্ষয়, মানে অবিনশ্বর। এখন এই খাজনাটা উনি ব্যাখ্যা করার জন্য একটা উদাহরণ নিয়েছেন। আমরা সেটা একটু ব্যাখ্যা করি। ধরা যাক যে এখানে 3 শ্রেণীর জমি আছে। একটা জমি থেকে 20 মণ ধান উৎপাদন হয়, আরেকটা থেকে 45 মণ, একই সমান জমি। আর হচ্ছে 60 মণ, মানে 3টা জমি আছে একই সমান, মানে 1 একর করে। 1 একর তো আমরা জানি 100 শতকে 1 একর হয়। তাহলে 1 একর করে 3টা জমি আছে 3 জায়গায়। এখন একটা জমি থেকে মাত্র 20 মণ ধান উৎপাদন করা সম্ভব, আরেকটা জমি থেকে 45 মণ ধান উৎপাদন করা সম্ভব, আরেকটা জমি থেকে 60 মণ ধান উৎপাদন করা সম্ভব। এখন ধরা যাক যে প্রতি মণ ধানের দাম হচ্ছে
1000 করে, তাহলে এখানে 60 মণ ধানের দাম 60,000, 45 মণের দাম 45,000, 20 মণের দাম 20,000। এখন আমরা ধরে নেই যে এই প্রতিটা জমিতে, প্রতি একর জমিতে উৎপাদন করতে আমার 20,000 টাকা খরচ হয়, প্রত্যেকটা জমিতে সমান খরচ হয়। তাহলে আমি মোট আয় পেলাম হচ্ছে প্রথম শ্রেণীর জমি থেকে 60,000, আর হচ্ছে আমার খরচ গেছে 20, তাহলে খাজনা হচ্ছে 40,000। মানে আয় থেকে উৎপাদন খরচ বাদ দিলে যেটা থাকে সেটাই হচ্ছে খাজনা। তাহলে 60 থেকে 20 বাদ, 45 থেকে 20 বাদ, এইভাবে। 3 নম্বরে যে জমিটা আছে সেটা একটু স্পেশালি খেয়াল করো। সেটার ক্ষেত্রে হয়েছে কি, এটার উৎপাদন খরচ যা, আয়ও তাই। অর্থাৎ এই জমিটাকে বলা হয় হচ্ছে প্রান্তিক জমি। প্রান্তিক জমি হচ্ছে যে জমির উৎপাদন খরচ এবং সেই জমি থেকে আয় সমান, সেটাকে বলা হয় হচ্ছে প্রান্তিক জমি। তাহলে 3 নম্বর জমিটা হচ্ছে প্রান্তিক জমি। তাহলে আর দুইটা জমি এখান থেকে কিছুটা আয় আছে। তাহলে সামনে আগাই, গ্রাফে যদি এটা রিপ্রেজেন্ট করি তাহলে এই যে এরকম প্রথম শ্রেণীর জমি, এই যে 20,000 টাকা হচ্ছে আয়, আর আমরা ধরে নিয়েছি যে 20,000 টাকা সবগুলো জমি থেকে ব্যয়। দ্বিতীয় শ্রেণীর জমি থেকে হচ্ছে এই যে 45,000 টাকা আয়, তাহলে এখান থেকে 20 বাদ দিলে যা থাকবে। তৃতীয় শ্রেণীর সরি, এই প্রথম শ্রেণীর জমি, সেটা থেকে আয় হচ্ছে 60,000, তাহলে এখান থেকে 20,000 বাদ দিলে হচ্ছে খাজনা 40,000। আর এই যে থার্ড বা তৃতীয় শ্রেণীর যে জমিটা, সেখানকার আয় এবং ব্যয় সমান 20,000ই। দ্বিতীয় শ্রেণীর জমি থেকে আমার আয় হচ্ছে 45 আর ব্যয় হচ্ছে 20,000, মানে 25,000 টাকা খাজনা তৈরি হচ্ছে। এখন রিকার্ডো বলেছেন যে এই খাজনার উদ্ভব হয়েছে এক ধরনের জমি আছে, সেটা হচ্ছে এই যে প্রান্তিক জমি। সে জমিটা থেকে আসলে যা আয় করা হয় তাই ব্যয় হয়। তাহলে এর থেকে ভালো মানের যে জমিগুলো আছে, যাদের মালিকানায় আছে, সেই জমিগুলো মানুষ, তাদেরকে এই জমিটা ধরো যে যেটা আয় সেটাই ব্যয়, এই জমিটা কেউ এর থেকে বেশি টাকা দিয়ে নিতে আগ্রহী হবে না। কিন্তু এই জমিটা ব্যবহার করার জন্য মালিককে কিন্তু বেশি টাকা দিতে মানুষ আগ্রহী হবে, কারণ এখানে তো সে 25,000 টাকা লাভ করতে পারছে। তাহলে এই জমিটা যদি মালিকের থেকে অন্য কেউ নেয়, তাহলে খাজনা হিসেবে তাকে টাকা দিতে রাজি হবে। তাহলে এটাতে ইনকাম হচ্ছে 25,000 আর এইটাতে 40,000। তাহলে দেখো এখানে যে পরিমাণ খাজনা দিবে প্রথম শ্রেণীর জমির জন্য, কিন্তু যে প্রথম শ্রেণীর জমিটা ভাড়া নিবে মালিকের থেকে, সে কিন্তু বেশি খাজনা দিবে। অর্থাৎ এই যে অবস্থানগত পার্থক্য, উর্বরা শক্তির পার্থক্য, এগুলোর কারণে দেখা যাচ্ছে ওই যে ব্যয় হয় তার থেকে বেশি আয় করা সম্ভব হয়। আর এই সম্ভব হয় বলেই যার জমি আছে তাকে মানুষ টাকা দেয় সেই জমিটা ব্যবহার করার জন্য, আর এভাবেই খাজনার সৃষ্টি হয়। উনি এটা ব্যাখ্যা করলেন যে দেখো ভাই, কিছু জমি আছে যেগুলোতে হচ্ছে আয় ব্যয় সমান হয়, কিন্তু এমনও জমি আছে যেগুলোতে যা ব্যয় করা হয় তার থেকে বেশি আয় হয়। তাহলে মানুষ যখন দেখবে যে এখানে আমি যা ব্যয় করব তার থেকে বেশি আয় করতে পারবো, তাহলে জমির মালিককে সে বেশি টাকা দিয়ে আহ তার থেকে জমিটা নিয়ে ব্যবহার করতে রাজি থাকে। আর এইভাবেই সমাজে খাজনা বা খাজনার উদ্ভব হলো। এখন আমরা প্রথমেই বলছিলাম যে ক্লাসিক্যাল বা হচ্ছে ওই যে রিকার্ডিয়ান খাজনা তত্ত্বের সাথে আধুনিক অর্থনীতিবিদ একটু যারা আছেন তারা একটু দ্বিমত পোষণ করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা নাম, যেমন হচ্ছে প্যারেটো একজন অর্থনীতিবিদ আছেন, মার্শাল, তারপরে হচ্ছে স্যামুয়েলসন। তারা বলেছেন যে শুধু ভূমির ক্ষেত্রেই নয়, তাদের মূল কথাটা হচ্ছে রিকার্ডো যেভাবে বলেছে যে জমির ক্ষেত্রেই খাজনা আছে, তারা বলছে না, অন্য উপাদানের মধ্যেও খাজনা থাকতে পারে। এদের মূল বক্তব্য হলো প্রতিটি প্রাকৃতিক অর্থনৈতিক উপাদানের যোগান দাম বিদ্যমান। যোগান দাম মানে কি, যে দামে মানে যত টাকা দাম হলে বা হচ্ছে ওইখান থেকে যত ইনকাম হলে মানুষ ওই জিনিসটাকে কাজে খাটাবে, সেটাকে বলা হয় তার যোগান দাম। ওই যে দোকানটা সে ভাড়া দিবে, তার খরচের থেকে তার থেকে তো বেশি হইতে হবে, তাহলেই সে ভাড়া দিবে। তাহলে এইরকম যোগান দামের অতিরিক্ত যে ইনকাম যেগুলোতে আছে, সেইগুলোতেই খাজনার সৃষ্টি হবে। যেমন ওই যে যে জমিটার আমরা উদাহরণ দেখেছি, যেটাতে আহ ব্যয়ের থেকে আয় বেশি হচ্ছে, এই ধরনের যে জিনিসগুলো আছে, ওটা জমির ক্ষেত্রে আছে, দোকানের ক্ষেত্রে হচ্ছে, তারপরে এই ধরনের যে কোনো মেশিনারিজ থেকে, একটা বাস থেকে হইতে পারে, এই ধরনের যে কোনো সম্পদ থেকে যদি আয়ের থেকে ব্যয় বেশি হয়, মানে ব্যয় কম হয়, আয় যদি বেশি হয়, তখন হচ্ছে খাজনার উদ্ভব হয়। তাহলে এখানে ওনারা দেখিয়েছেন যে খাজনাটা মোট আয় আর হচ্ছে সেখান থেকে যোগান দাম, মানে ওই ওই জিনিসটা আয় করতে কত টাকা খরচ হয় সেটা বাদ দিলে যা থাকে সেটা
খাজনা। আর এই শুধু ভূমি না, অন্যান্য যত উপাদান আছে যেগুলো উৎপাদন কাজে লাগানো যায় সেগুলো থেকেও এই ধরনের খাজনা তৈরি হতে পারে। তাদের মতে স্থিতিস্থাপকতার ভিত্তিতে খাজনা ভিন্ন হয়। যেমন হচ্ছে এই যে এটা আমরা যেটা প্রথমে রিকার্ডিয়ান তত্ত্বে দেখেছি, এই যে এটা হচ্ছে সাপ্লাই কার্ভ। সাপ্লাই কার্ভটা যদি এরকম লম্ব অক্ষের সমান্তরাল হয় আর এই যে এটা যদি হয় ডিমান্ড কার্ভ, তাহলে এই ধরনের যখন অস্থিতিস্থাপক যোগান হবে তখন এই ডিমান্ডের নিচে যা থাকবে এই পুরো অংশটাকেই তখন বলা হবে হচ্ছে খাজনা। অর্থাৎ এই এই কি এটা প্রায় বৃত্তের মতো বা চতুর্ভুজ ধরো, এই চতুর্ভুজের মধ্যে যা আছে এই পুরো অংশটা হচ্ছে খাজনা। অর্থাৎ এই তারা বলেছেন যে যোগান যদি অস্থিতিস্থাপক হয় সেই ক্ষেত্রে খাজনা বেশি হবে, কিন্তু স্থিতিস্থাপকতা এবং অস্থিতিস্থাপকতার উপরে নির্ভর করে খাজনার পরিমাণ নির্ভর করবে, কিন্তু খাজনা থাকতে পারে। আচ্ছা, এরপরে যদি এই যে ডিমান্ড এবং সাপ্লাই কার্ভের আকৃতিটা এমন হয়, সাপ্লাই যদি নর্মাল সাপ্লাই কার্ভের মতো হয় আর ডিমান্ড যদি হচ্ছে এরকম হয়, সেই ক্ষেত্রে আমরা জানি যে এই যে সাপ্লাইয়ের নিচে যা থাকে, এই সাপ্লাই কার্ভের নিচের অংশ, সেই জায়গাটা হচ্ছে আমার খরচ, মানে যোগান দাম আর কি। তার উপরে যেটা থাকে সেটা ইনকাম। তাহলে আগের গ্রাফে আমরা কি দেখেছি? আগের গ্রাফে দেখছি যে আমরা পুরোটাই হচ্ছে আমার খাজনা, কিন্তু এই গ্রাফে খাজনা হচ্ছে এই যে এতটুকু। অর্থাৎ খাজনা স্থিতিস্থাপক যদি কোনো সম্পদ কম হয়, মানে দাম বাড়ার সাথে সাথে তার যোগান বাড়ানো যায়, দাম কমলে যোগান কমে যায়, এরকম যদি হয় সেই ক্ষেত্রে খাজনা কম হবে অস্থিতিস্থাপক সম্পদের তুলনায়। কিন্তু আরো এক ধরনের যদি এইরকম হয় ব্যাপারটা, যে সাপ্লাই কার্ভটা একেবারেই স্থিতিস্থাপক অর্থাৎ ভূমি অক্ষের সমান্তরাল, সেই ক্ষেত্রে এই যে সাপ্লাইয়ের নিচে যা আছে খরচ, তাহলে ইনকামও কোথায়? এই এতটুকুই, মানে ওই যে আমাদের প্রান্তিক জমির মতো আর কি। এই যে চতুর্ভুজটা, এইটা হচ্ছে আমার কি আয় এবং এটাই ব্যয়। এই ধরনের যখন হবে যে যোগান সম্পূর্ণ স্থিতিস্থাপক, তখন হচ্ছে যে কোনো একটা প্রাইসে যে কোনো পরিমাণ সাপ্লাই পাওয়া সম্ভব, তাহলে এটার ক্ষেত্রে কোনো খাজনা তৈরি হবে না। কিন্তু যদি যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়, এরকম হয়, তাহলে খাজনার পরিমাণ বেশি হবে, কিন্তু যোগানটা যদি দামের সাথে কম বেশি হয়, অস্থিতিস্থাপক এবং পূর্ণ অস্থিতিস্থাপক বা পূর্ণ স্থিতিস্থাপক না হয়, হালকা স্থিতিস্থাপক হয় বা পূর্ণ অস্থিতিস্থাপকতার থেকে কম স্থিতিস্থাপক হয়, সেই ক্ষেত্রে এই যে আমার সাপ্লাইয়ের নিচের এটা হচ্ছে খরচ, আর এই যে এখান থেকে হচ্ছে আয়, পুরা হচ্ছে এই অংশটা। তাহলে এই পুরা আয়ত থেকে এই যে ত্রিভুজের নিচের ত্রিভুজটা বাদ দিলে উপরের ত্রিভুজটা হবে আমার খাজনা। অর্থাৎ এই ক্ষেত্রে খাজনা কম হবে, কিন্তু খাজনা আছে। তাদের বক্তব্য হচ্ছে এটা। এখন আমরা দেখি আরো এক ধরনের খাজনা আছে, সেটাকে বলা হয়েছে নিম খাজনা। এই নিম খাজনার প্রবর্তক হচ্ছে অধ্যাপক মার্শাল। তিনিও একজন বিখ্যাত অর্থনীতিবিদ। তিনি বলেছেন যে স্বল্পকালে, আমরা কি জানি যে স্বল্পকালে উৎপাদনের কোনো একটা উপকরণ অবশ্যই ফিক্সড থাকে, পরিবর্তন করা যায় না। তাহলে এই যে এই ধরনের যে উপকরণ আছে, সেখান থেকে স্বল্পকালে যে অতিরিক্ত আয় পাওয়া যায় সেটাকে উনি নিম খাজনা বলেছেন। মানে তাহলে কি, উৎপাদনের উপকরণের যোগান অস্থিতিস্থাপক। স্বল্পকালে কিছু উৎপাদনের উপকরণ আছে সেগুলো পরিবর্তন করা যায় না। যেমন হঠাৎ করেই একটা কোম্পানি এক দুই দিন বা এক মাসের মধ্যে একটা বিল্ডিং করে ফেলতে পারে না, বা হচ্ছে বিশাল স্ট্রাকচার গড়ে তুলতে পারে না। তাহলে তার জন্য দীর্ঘকালে সে প্ল্যান করে এইসব করে সে তার প্রয়োজন মতো সবকিছু পরিবর্তন করে নিতে পারে। তাহলে এই যে স্বল্পকালে মানুষের তৈরি ঘর বাড়ি বা কারখানা বা যন্ত্রপাতি ইত্যাদি যোগান হচ্ছে সীমাবদ্ধ। এই যে এই সব যেগুলো দীর্ঘকালে পরিবর্তন করা সম্ভব কিন্তু স্বল্পকালে পরিবর্তন করা সম্ভব না, এই সমস্ত উপকরণ থেকে তার যোগান দাম ব্যতীত বা খরচ ব্যতীত যে আয়টা পাওয়া যায় সেটাকে বলা হয় হচ্ছে নিম খাজনা। বুঝেছো? তাহলে নিম খাজনা উনি কোনটাকে বলছেন? যে উপকরণগুলো স্বল্পকালে পরিবর্তন করা যায় না, যেমন কারখানার যন্ত্রপাতি। তাহলে এটা স্বল্পকালে পরিবর্তন করা যায় না, কিন্তু লং টার্মে এটা পরিবর্তন করা যায়। এই ধরনের সম্পদ থেকে যে আয়টা হয় সেটাকে উনি বলেছেন যে এটা হচ্ছে নিম খাজনা বলা হয়। মানে এটা কোয়াসিডেন্ট, মানে ঠিক খাজনাও নয় আবার খাজনা একটু আর কি। নিম মানে হালকা আর কম, খাজনা থেকে একটু কম আর কি। তাহলে নিম খাজনাটা কিভাবে বের করা হয়? মোটায় মোট পরিবর্তনীয় ব্যয়। তাহলে আমাদের মোটায় আমরা কি জানি? এই যে এ আর রেখা যেটা আছে সেটার নিচে এই যে
এটা তৈরি হয়েছে এই যে চতুর্ভুজটা, সেটা হচ্ছে আমার এই চতুর্ভুজটা হচ্ছে টিআর, আমরা হচ্ছে চতুর্থ অধ্যায়ে দেখেছি। এটা হচ্ছে এআর টিআর, তাহলে এটা হচ্ছে ও কিউ আর হচ্ছে মানে ও বা হচ্ছে জিরো কিউ, জিরো থেকে কিউ, এটার সাথে যদি আমি গুণ করি হচ্ছে জিরো আর, অর্থাৎ এই আয়তক্ষেত্র বা হ্যাঁ এটা একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে আমার মোট আয়। আর টিভিসি ভেরিয়েবল কস্ট, তাহলে এই যে এভিসি থেকে নিচের অংশ, অর্থাৎ এই যে এই অংশটা হচ্ছে আমার টিভিসি। তাহলে এই যে এভিসি হচ্ছে এই পুরাটা, সেখান থেকে এই যে দাগ কাটা এই অংশটা বাদ দিলে আমার এই যে এই অংশটা থাকতেছে, অর্থাৎ কোয়াসিডেন্টের পরিমাণ হচ্ছে সিআর ইডি অথবা সিডি ইন্টু সিআর, মানে এটাকেও একটা আয়তক্ষেত্র বলতে পারি, সেই হিসাবে দৈর্ঘ্য গুণন প্রস্থ করলেই হবে। প্রস্থটা হচ্ছে সিডি আর দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে সিআর, সিআর আর দৈর্ঘ্যটা হচ্ছে সিডি, তাহলে সিডি গুণন সিআর করলেও হবে অথবা এই আয়তক্ষেত্রের নামটা বলে দিলেও হবে। তাহলে এটা হচ্ছে আমার কোয়াসিডেন্ট। ঠিক আছে, এরপরে আসো অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় বলা হয় যে কোন রকম শ্রম বিনিয়োগ ব্যতীত অন্য কারণে যদি ভূমির দাম যখন বৃদ্ধি পায় তখন মালিকের যে অতিরিক্ত আয় হয় সেটাকে বলা হয় অনুপার্জিত আয়। তাহলে এটা কিভাবে হতে পারে? এই যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই জন্য ভূমির দাম বৃদ্ধি পাচ্ছে, কারণ বেশি মানুষ তখন তাদের হচ্ছে বেশি ফসলি জমির দরকার হচ্ছে, বাড়ি করার জন্য বেশি জমির দরকার হচ্ছে, এইভাবে ভূমির দাম বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই দাম বৃদ্ধির জন্য মালিক ভূমির কিছুই করতেছে না, জাস্ট তার মালিকানায় জমিটা আছে, সে যদি পতিতেও রাখে তাও দাম বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় উন্নয়ন, ধরো যে এই যে কয়েকদিন আগে বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা করেছে, ঘোষণা করার পরে সিটির মধ্যে যে জমিগুলো পড়েছে নিশ্চয়ই সেগুলোর দাম দিনে বা রাতেই অনেক গুণ বৃদ্ধি পাবে। তাহলে এই যে উন্নয়নের কারণে ভূমির দাম বৃদ্ধি পাবে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, কিছু কিছু ক্ষেত্রে ধরো যে প্রশাসনিক যে এলাকাগুলো থাকে বা হচ্ছে উপজেলার আশেপাশে, জেলার আশেপাশে, ওই এলাকাগুলোর ভূমির দাম বৃদ্ধি পায়। তাহলে এই সমস্ত কারণে কিন্তু এটার কারণে বা এই জমির মান বা কোনো কিছু নিয়েই জমির মালিক কোনো কাজ করছে না, অন্যান্য কারণে ভূমির মূল্য বৃদ্ধি পেয়ে তার আয় বৃদ্ধি পাচ্ছে, এটাকে তখন বলা হবে হচ্ছে অনুপার্জিত আয়। মোটামুটি এগুলো এই চ্যাপ্টারের মূল আলোচনার বিষয়, আমরা মেইন বিষয়গুলো আলোচনা করেছি। এখন তোমরা বইটা দেখলে ইনশাল্লাহ বুঝবে। তোমাদের জন্য শুভকামনা।